আমার নাম সবুজ। আমি পেশায় একজন ভ্যান চালক। যেদিন আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন আমি আমার ভ্যান নিয়ে শহর থেকে ফিরছিলাম। সেদিন ছিল ঘটনার সূত্রপাত। আমি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি, যার কারণে এরকম সুখ আমার সইবে কিনা সেটা নিয়ে আমি সবসময় কল্পিত থাকতাম। ওদিন রাত ছিল একদম পূর্ণিমার রাত এবং চারিদিকে জ্যোৎস্না ঘরে যাচ্ছিল। তারপর হঠাৎ করেই আমার তাদের সঙ্গে দেখা হয়। এরকম আচমকা তাদের সঙ্গে দেখা হবে এবং তাদের উপকারে আসব এবং পরবর্তীতে তারা আমাকে এরকমভাবে হেল্প করবে আমি কখনো ভাবতে পারিনি। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা জানব সবুজের জীবনের ঘটনা। ঘটনাটি আমাদের কি পিরোজপুর থেকে সবুজ পাঠিয়েছে। তার সঙ্গে যা ঘটেছিল সেগুলো জানতে হলে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর সেই সাথে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা গল্প ঘটনা পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারেন। দুটো লিঙ্কই আমাদের ফেসবুক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি গল্পে চলে যাই। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে মিজু আপনাদের সঙ্গে আছি। রাতটা ছিল ভরা পূর্ণিমা। সেই রাত্রে আমি শহর থেকে বাড়িতে ফিরছিলাম। মূলত আমাদের শহর থেকে বাড়িটা খুব বেশি দূরে ছিল না। ওদিন রাত্রে একটু বড় খ্যাপ পেয়েছিলাম, যার কারণে একটু রাত হয়েছিল আসতে আসতে। আমি ওদিন বিকেলবেলা যখন বের হয়েছিলাম তখন আম্মা বলেছিল যে আজকে যাওয়ার দরকার নেই, আর গেলেও তাড়াতাড়ি ফিরে আসিস। প্রায় দিনই শহর থেকে ফিরতে আমার দেরি হতো, তবে আজকে একটু ফিরতে দেরি হয়ে গিয়েছিল কারণ আজকে মালের লোড ছিল অনেক বেশি। সাধারণত আমি মাল টানি না, তারপরও আজকে আমি এরকমটা দেখে একটু বেশি টাকাও প্রয়োজন ছিল, যার কারণে শহরের বেশ কয়েকটা জায়গায় কিছু মাল লোড এবং আনলোড করে এসেছি। যার কারণে প্রায় বাড়ি ফিরতে ফিরতে 10:30টার কাছাকাছি হয়ে গেল। ওই সময়টাতে আমার মা বাড়ি থেকে আসার সময় বলেছিল যে বাজার করে বাড়িতে ফিরতে, যার কারণে 10:30টার বাজার কাজ শেষ করে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে বেশ কিছু কাঁচা বাজার এবং অন্যান্য তেল, সবজি টবজি যা লাগে সব কিছু কিনে ভ্যানে ঝুলিয়ে মোটামুটি হয়ে যায় শহর থেকে বের হতে আমার 12টা বেজে গেল। আমাদের রাস্তাটা ছিল একদম শুনশান এবং নীরব। দুই পাশে ফসলের ক্ষেত আর সরু একটা রাস্তা চলে গিয়েছে। সোজা দিকে নর্মাল হাইওয়ে হলেও রাস্তাটা বেশ শুনশান থাকে সবসময়। যেহেতু মফস্বল এবং গ্রামের ভিতরের হাইওয়ে, সেহেতু সবসময় শুনশান থাকে। একটু আঁকাবাঁকা রাস্তা এবং এই রাস্তা ধরে আমি বাড়ির দিকেই এগিয়ে আসছি। জ্যোৎস্না রাত ছিল বলেই তেমন লাইটটাই জ্বালাতে হচ্ছিল না, কারণ এমনিতেই সব দেখা যাচ্ছিল। ওই সময়টাতে এরকম অটোরিকশা বা এরকম কোনো কিছু আসছিল না, মানে হচ্ছে পেডেল দিয়েই চালাতে হতো। তা আমি আমার আস্তে আস্তে করে পেডেল দিয়ে চালাচ্ছিলাম। আজকে অনেক বেশি মেহনত হয়েছে, যার কারণে খুব আস্তে আস্তে আমি পেডেল দিয়ে বাড়ির দিকে আসছিলাম। তো ওই রাস্তাটা যখন ওই প্যাঁচানোর রাস্তার কাছে আসলাম, হঠাৎ করে আমি খেয়াল করলাম যে কেউ একজন আমাকে সামনে দিয়ে ইশারা দিয়ে ডাকার চেষ্টা করছে, বা আমার রিক্সাটা অটো ভ্যানটা থামানোর চেষ্টা করছে। তো তখন আমি আসলে বুঝতে পারলাম না যে এত রাত্রেবেলা এখানে কেউ একজন হাত দিয়েছে। তো অনেক দূর থেকে হাতটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে আমি বললাম অনেক আগে থেকেই তারা হাত দিয়ে বসে আছে এবং আমাকে থামার জন্য অনুরোধ করছে। তো আমি খানিকটা সামনে যেতে খেয়াল করলাম যে যে হাতটা আমাকে ইশারা দিয়ে থামার জন্য বলছে, সেই হাতটা অত্যাধিক লেভেলের ফর্সা এবং সেই হাতের উপর এক ধরনের অদ্ভুত বালা বা চুড়ি পড়া, যেটা কিনা আমি দেখে অবাক হচ্ছি, কারণ হাতটা জলজল করছিল, এরকম একটা অবস্থা। এবং তাদের পরনে ছিল কালো রঙের বোরকা। তো শুধুমাত্র হাতের ওই অংশটুকুই দেখা যাচ্ছিল এবং খুবই ফর্সা। তো তখন আমাকে যখন থামতে বলল, তো আমি তাদের দিকে তাকালাম, দেখলাম বোরকা পরে এবং হাত এগিয়ে দিয়েছে আমার দিকে। দুজন মহিলা দাঁড়িয়ে আছে এবং দুইজনে এক প্রকার কালো রঙের বোরকা পরা। তাদের হাইট আমার থেকেও বেশি হবে। এত হাইট যুক্ত মহিলা এর আগে আমি কখনো দেখিনি। তো একটা মেয়ে আছে, সেই মেয়েটা আর হচ্ছে তার সঙ্গে একটা মহিলা। তো মেয়েটার হাইট আমার সমান সমান, কিন্তু মহিলাটার হাইট আমার থেকে অনেক বেশি। তো মহিলাটা আমাকে থামালো সেখানে। থামিয়ে আমি বললাম কি যে কি চাই, এত রাতের বেলা আপনারা এখানে কি করছেন? তো সেই মহিলাটা বলে উঠল যে আমি এবং আমার মেয়ে একটু বিপদে পড়েছি, আমাদেরকে একটু গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আসবা তুমি। যদি পৌঁছে দিয়ে আসো তাহলে তুমি ভালো বকশিস পাবা। তো আমি তখন বললাম যে কোথায় যেতে হবে? তো তখন সেই ইশারা দিয়ে আমাকে বলল যে এদিকে যেতে হবে। তো ওদিকে রাস্তাটা হচ্ছে কি আরও বেশি শুনশান, বাড়ি ঘরদোর একদমই নেই, প্রায় কয়েক কিলোমিটার বাড়ি ঘরদোর নেই। তো আমি তাকে বললাম যে না, আমি ওদিকে যাব না, আমি আমার বাড়ি পরের গ্রামেই, আমি বাড়িতে চলে যাব, আমি এখন ওদিকে যাব না। তো তখন মহিলাটি আমাকে অনুরোধ করতে লাগলো যে দেখো বাবা, একটু বিপদে পড়েছি, তুমি যদি আমাকে এগিয়ে দিয়ে আসতে তাহলে খুব উপকার হতো। আমি দেখলাম মহিলাটির সঙ্গে দুটো ব্যাগও আছে এবং ব্যাগ দুটো বেশ অদ্ভুত। এরকম ব্যাগ ক্যারি করতে এর আগে আমি কখনো কাউকে দেখিনি। তো আমি আসলে ওদিকে যাব না বলে আমি বললাম যে না, আমি ওদিকে আসলে এখন যাব না, আর আপনি দয়া করে আমাকে মাফ করবেন, রাত অনেক হয়ে গিয়েছে, ওদিকে থেকে আসতে আসতে অনেক লেট হয়ে যাবে, আমি বাড়িতে যাব। তাই বলে আমি আমার ভ্যানটা টান দিলাম, টান দিয়ে অনেকটা সামনে চলে আসলাম। তো আমি আমার পেছন দিকে তাকিয়ে দেখি যে তারা সেখানে দাঁড়িয়ে আছে। তো পরে ভাবলাম যে এই দুইটা মহিলা এরকম রাত্র অন্ধকারে এখানে দাঁড়িয়ে আছে, আমার তাদের হেল্প করা উচিত। তো তখন আমি তাদেরকে হচ্ছে গিয়ে হেল্প করার জন্য ভ্যানটা ঘোরাবো,
ঠিক তখনই খেয়াল করলাম যে তারা আমার ভ্যানের একদম কাছাকাছি এসে আমি যখন ঘোরালাম, ঘুরে যখন সামনের দিকে বাড়াবো, দেখলাম একদম ভ্যানের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওইখান থেকে এত দ্রুত যদি কেউ দৌড়েও আসে, তাও এখান থেকে এখানে আসা সম্ভব না। তো আমি আসলে অবাক হলাম এবং পরে ভাবলাম যে হয়তো আমি যখন ভ্যান ঘুরাচ্ছিলাম তখন এটা হাঁটতে শুরু করেছে, তখন তার আগের থেকে হাঁটতে শুরু করেছে, এমন হতে পারে। তো আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আসলে আপনাদেরকে এরকমভাবে বিপদে দেখে ভালো লাগছে না আমার, আপনাদেরকে এগিয়ে দিয়ে আসাটাই বোধহয় ভালো হবে। তো দুটা মেয়ে মানুষ আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, যদি কোনো বিপদ ঘটে, সেজন্য আমি আসলাম। তবে আমার একটু সমস্যা হবে, আমার আসতে একটু দেরি হবে, তাতে কোনো সমস্যা নেই, আপনি চলুন। কত দূর যাবেন আপনারা? তো মহিলাটি বললেন যে আমরা অনেক দূর যাব, তাতে যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে চলুন। তাই আমি বললাম যে না, আমার কোনো সমস্যা হবে না, আপনি চলুন, উঠুন। তো ওনারা দুজন আমার ভ্যানের উপরে উঠলেন, দুই পাশে উঠলেন। তো ওই সময়কার ভ্যানটা ছিল একটু ছোটোখাটো এবং ভ্যান হচ্ছে গিয়ে প্যাডেলে চলতো। তো ওনারা যখন উপরে উঠলেন তখন ভ্যানটা বেশ ভারী হয়ে গেল, মনে হচ্ছিল যে অনেক ভারী, ভ্যানের উপর পুরো অনেক লোড দেওয়া, মালটা যেরকম লোড হয় ঠিক সেরকম। ওজনওয়ালা মহিলা এবং মেয়ে মানুষের আগে আমি কখনো দেখিনি। তো তখন তারা উঠে তাদের ব্যাগ ট্যাগ পত্রটত্র সব নিয়ে উঠলো। তো ভ্যানটা খুব ভারী ছিল, চলছিল না, আমার খুব কষ্ট হচ্ছিল টানতে। তো ওনারা যখন উপরে উঠলো তখন হচ্ছে গিয়ে একটা সুঘ্রাণ আমার নাকে ভেসে আসতে লাগলো, খুবই চমৎকার এবং মজাদার সুঘ্রাণ, যা কিনা আমাকে একটু অন্য রকম মাতম করে তুলছিল। তো রাতের সময় ছিল, জ্যোৎস্না রাত ছিল, তারপর আবার ইনারা এরকমভাবে আমার সঙ্গে যাচ্ছে। তো আমি আসলে বেশ কষ্ট করে অনেকটা পথ ভ্যান চালালাম। তো এর মাঝখানে ওই মহিলাটি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এত রাতে বাড়িতে ফিরছো কিসের জন্য? তো এত রাত্রেবেলা তোমাকে পাবো সেটা তো আমরা কল্পনাই করিনি। তো আমার বয়স তখন বেশি ছিল না, 20 বছর 21 বছর ছিল। তো আমি তখন বললাম যে আসলে আমার বাড়িতে উপার্জনক্ষম আমি এবং আমার বাবাই আছি। আমার বাবা কৃষিকাজ করে আর আমি হচ্ছে গিয়ে ভ্যান চালাই। তো আমাদের বড় পরিবার, তো মোট 6 ভাই বোনের পরিবার, তো চালাতে হয় অনেক কষ্ট করে। এই কারণে মূলত হচ্ছে গিয়ে আমি ভ্যান চালাই। আমার আরেক বড় ভাই আছে, উনি মূলত হচ্ছে গিয়ে ঢাকায় থাকে, ওনার বউকে নিয়ে ঢাকায় থাকে। তো উনি তো বাড়িতে যেমন টাকা পয়সা দিতে পারে না, আর বাড়িতে বাকি 4 বোন, ওদেরকে চালাতে হয় আমার আব্বার। তো সব মিলে অনেক বড় পরিবার, তো আমাদেরই একটু বেশি মেহনত করতে হয় এই কারণেই। তো মহিলাটি বলল আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তবে রাত্রেবেলা এরকমভাবে চলাচল করবে না, আর রাত্রেবেলা অনেক খারাপ জিনিসপাতি চলাফেরা করে। তো আমি তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছে, রাত্রে যে খারাপ জিনিসপত্রে চলাফেরা করে তা আমি জানি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছে আমার। তো মহিলাটি একথা বলতে আমি তখন বললাম যে রাত্রে খারাপ জিনিসপত্রে চলাফেরা করে মানে বুঝতে পারলাম না। তো তখন তিনি বললেন কিছু না, তবে রাত্রে সাবধানে থাকবা, আর এই রাস্তা দিয়ে একটু সাবধানে যাবা রাত্রে গেলে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমার সংসার ভালো মতো চলে কি না, হ্যান ত্যান। তো আমি তখন বললাম যে না, আমার সংসার আসলে এরকমভাবে চলে না, খুব কষ্ট করে টেনে টেনে চালাতে হয়, এরকমভাবেই চলছে। তবে এতে আমরা খুশি, অখুশি না, আমাদের খুব ভালোভাবেই চলে যাচ্ছে। আমার পরিবারকে দেখতে পাচ্ছি, মা বাবা, মা, তারপর ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে আমার খুব ভালো চলে যাচ্ছে। তবে বোনদের বিয়ে দিতে হবে, এইটাই হচ্ছে গিয়ে আমার বর্তমান বোঝা। এই সব কিছু নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। তো এরকম করে ওনারা আমাদের সাথে গল্প করতে লাগলো। তো গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম জানি না। তো খেয়াল করলাম উনি আমাকে একটা বড় বাড়ির সামনে দাঁড় করালেন। বাড়িটা হচ্ছে গিয়ে দোতলা বাড়ি এবং সম্পূর্ণ সাধারণ করা, রাস্তার পাশে একটা বাড়ি, এবং সেই বাড়িটা বেশ অদ্ভুতভাবে তৈরি করা। বাড়িটা গোলাকৃতির, ওপরে গম্বুজ দেওয়া, আর সাদা ধবধবে একটা পরিবেশ। তো আমি এবং ওই মেয়েটা যখন ওইখানে গেলাম, মহিলাটা যখন ওখানে নামার পরে ভেতর থেকে দুজন লোক নেমে আসলো। তাদের পরনে এক ধরনের কালো পোশাক এবং মাছে ঘুমটা দেওয়া, চোখ নাক মুখ কিছু দেখা যাচ্ছে না। তবে একজনের মুখে যে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। তিনি আমার কাছে এগিয়ে আসলেন, এগিয়ে এসে আমার ভ্যানের পর থেকে জিনিসপাতিগুলো নিতে লাগলেন এবং আমার জিনিসপাতিগুলো নিতে লাগলেন। তো আমি তখন বললাম যে জিনিসগুলো আমার। তো ওই লোকটা আমাকে ধমক দিলেন, ধমক দিয়ে বললেন কি যে চুপ থাক তোর, মানে এটা আমাদের ম্যাডাম এসেছে, যেহেতু ওনাদেরই হবে। তো ওনারা আমার জিনিসপাতি সহকারে ভেতরে নিয়ে গেল। তো তখন আমি খানিকটা বিব্রত বোধের মধ্যে পড়ে গেলাম, আর ওই মহিলাটা তো আগেই ঘরের ভিতরে চলে গিয়েছে। তো চলে যাওয়ার পরে আমি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি।
তো মহিলাটি আবার বাইরে বেরিয়ে এসে বলল, এই ছিলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি ভেতরে আসো, একটু খাবার খেয়ে যাও। আমি বললাম যে খাবার খাবো না, আমার টাকা দেন, আর হচ্ছে কি আমার মালপাতিগুলো ভেতরে নিয়ে গেছে, আমি যেগুলো কিনে নিয়ে আসছিলাম বাড়ির জন্য। তো তখন ওই মহিলাটি চিৎকার দিয়ে উঠল। চিৎকার ওঠার সাথে সাথে আমি আসলে এটা চোখের ধোঁকা নাকি অন্য কিছু জানি না, আমি খেয়াল করলাম যে একটা ধোঁয়া থেকে কোনো একটা অদ্ভুত মানুষে পরিণত হয়ে গেল কয়েকজন। এটা চোখের ধোঁকা ছিল নাকি কি জানি না, খুব অল্প সময়ের মধ্যে ভিতরে সেই মানুষটা তার সামনে আসলো, উপস্থিত হলো, এবং তার ঘোমটা দেওয়া মাথায়, তাকে দেখে বোঝা যাচ্ছে না যে সে কি আসলে। তো তখন মহিলাটি বলল যে মালপত্র তুমি নাকি নিয়ে গিয়েছো। তো তখন সে বলল কি যেগুলো তো আমাদের না। তো তখন আমাকে ওই লোকটা এগুলো দিয়ে গেল ঝাড়ি শুনে আর কি, যে আচ্ছা ঠিক আছে। তো আমি তখন বললাম যে বললাম না এই জিনিসগুলো আমার, আপনি শুধু শুধু নিয়ে গেলেন। বেশি পাকনামি করে তো। লোকটা আমার দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকালো, তার চোখগুলো তখন একদম একদম লাল বর্ণ হয়ে আসছিল। তো আমি তখন তার দিকে না তাকিয়ে মহিলাটি তখন আমাকে ডাক দিলেন, বললেন, এই ছেলে, তুমি ভিতরে আসো, ভিতরে এসে কিছু নাস্তা করে যাও। তো আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে যাওয়ার পরে আমি একটা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। দরজাটা ছিল বিশাল আকৃতির এবং খুব বড় দরজা। আমার মতো দুইজন সমান করলে ওই দরজাটা সমান হবে। ভিতরে যখন প্রবেশ করলাম, খেয়াল করলাম খুব পুরান আমলের যে বাড়িগুলো থাকে না, ঠিক সেরকম আর কি। রাজার আমলের যেসব বাড়িগুলো কুপি রাখার ব্যবস্থা থাকে, কুপি জ্বালায় রাখে, তো ভিতরে ওরকম ঠিক একই কায়দায় কুপি রাখা, ঘরের ভিতরে খুব ছোট ছোট করে কুপি রাখা আর কি, চেরাক যেগুলোকে বলে সেরকম। আর হচ্ছে মশাল দিয়ে পুরো ঘরটা সাজানো আর কি, জ্বালানো। তো আমি তখন বললাম যে আপনাদের বাড়িতে কারেন্ট নেই? তখন ওরা বলল যে আমরা এরকমভাবেই থাকি, আর আমাদের বাড়িতে কারেন্ট থাকবে কিসের জন্য, আমরা এরকমভাবে বসবাস করে আসছি। তো আমি তার কথা শুনে অবাক হলাম যে এখানে কারেন্ট নেই, এত বড় লোক বাড়ি অথচ কারেন্ট নেই। তো আমাকে খেতে দেওয়া হলো। একটা ব্রিজ দিয়ে গেল, ব্রিজের উপরে এক ধরনের চারকোনা মিষ্টি ছিল। মিষ্টিটা কিরকম মিষ্টি জানি না, তবে খুব সফট, এবং উপর থেকে দেখতে শক্ত কিন্তু ভিতর থেকে খুব সফট, এবং আমার কাছে খেতে এত চমৎকার লাগলো, মনে হচ্ছিল যে নারকেল বা কোনো কিছু দিয়ে বানানো, কারণ নারকেলের একটা ফ্লেভার আসছিল। আর সেই সাথে এত মজাদার ছিল যে আমি সবগুলো মিষ্টি খেয়ে ফেললাম। এবং খাওয়ার পর ওই মহিলাটা আমার কাছে আসলেন। মহিলার যে মেয়ে ছিল সে তো উপরে চলে গিয়েছে, সে তো আর ফেরত আসেনি। তো মহিলাটা আমাকে ডাক দিলেন, বললেন কি যে তোমার নাম কি যেন বলেছিলে? সবুজ, তাই না? হ্যাঁ, তুমি এনো তোমার টাকা। তো আমাকে তখন এক থলে কিছুতে কিছু টাকা দিল। তো আমি বললাম এইগুলো নিয়ে আমি কি করব, এগুলো তো পয়সা। তা আমি যখন থলেটা খুললাম, খোলার পরে দেখলাম কিছু আসলে পয়সা না, বেশ কিছু অলংকার, যেগুলো চকচক করছে আসলে। তো তিনি আমাকে বললেন যে এই অলংকারগুলো খুব দামি অলংকার, এগুলো তোমার বোনদেরকে নিয়ে দিও, আর এটাই তোমার উপহার, তুমি যে এত কষ্ট করে আমাদেরকে এখানে এনেছো, এটাই তোমার উপহার, তুমি এটা নিয়ে যাও। তো আমি তখন আর কোনো কথা বললাম না, বললাম আচ্ছা ঠিক আছে। তো মহিলাটি যাওয়ার আগে আমাকে বললেন দাঁড়াও। তাই বলে উনি আমাকে পেছন থেকে ডেকে বললেন যে এই ব্যাগটা নিয়ে যাও বাড়িতে, এটার ভিতরে কিছু খাবার আর মিষ্টি আছে, তোমার বোন আর বাবা মাকে দিও, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি খুব ভালো ছেলে, তোমার মঙ্গল হোক। ঠিক আছে। তো তারপর আমি ব্যাগটা নিয়ে এবং সব কিছু নিয়ে বাড়িতে চলে আসলাম। ওদিন বাড়িতে আসার পর অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 1:30টার বেশি বেজে গিয়েছিল। আম্মা তখন বলল যে কি এত দেরি করে আসলে কিসের জন্য? আমি ঘড়ির দরজায় টোকা দিলাম। তাই বললাম মাম্মা একটু দেরি হয়ে গিয়েছে। তো সমস্ত জিনিসপত্রগুলো ভেতরে নিয়েছিলাম। আম্মা তখন ঘুম থেকে উঠে সেসব একে একে বের করছিল, সমস্ত কিছু খুঁটে বের করছিল। তো ওই যে ব্যাগটা, যে ব্যাগটা ওই মহিলাটা দিয়েছিল তাদের বাড়ি থেকে, সেই ব্যাগটা বের করলো। আর যে থলেটা দিয়েছিল সেই থলেটা তো আমার কাছে রয়েছে, আমার কোমরে গোজা রয়েছে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আম্মা সেই ব্যাগটা বের করে বসেছে। বলল কি যে এসব কি জিনিস, এইগুলো কোত্থেকে নিয়ে আসছিস? আর এরকম জিনিস তো এর আগে কখনো দেখি নাই। খুব অদ্ভুত ধরনের মিষ্টি আর ফল, এবং এরকম ফল আমার মা কেন, আমি কোনোদিন দেখি নাই। তো আমি তখন বললাম যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, ওনারা দিয়েছে, বড় লোক তো, ওনারা হয়তো খুব বিদেশ থেকে নিয়ে এসেছে সব ফল মিষ্টি, খাও তোমরা। তো আম্মা তখন সেই ফল খেলো এবং মিষ্টি খেলো। তো আমিও খেলাম। তো এর মাঝখানে হচ্ছে আমার ছোট বোন একটা আছে, ও জেগে গেল। জেগে গিয়ে বলল কি যে কি নিয়ে আসছো ভাইয়া দেখি। আমি মাঝে মধ্যে দেরি করে আসলে ওই রকম ভাবে জেগে দেখতো যে কি নিয়ে আসছি আমি। তো তখন উঠে দেখলো কি যে মিষ্টি আর ফল নিয়ে আসছি। তো সেই মিষ্টি আর ফলগুলো
আমি হচ্ছে গিয়ে ওদেরকে খেতে দিলাম এবং ওরা খেলো, একে একে চারমুনি উঠে আসলো, কারণ আজকে দেরি হয়েছে, আবার বাড়িতে একটু অন্যরকম শোরগোল চলছে, আম্মা একটু জোরে জোরে কথা বলছে, আর এতগুলো ব্যাগ বস্তা নিয়ে এসেছি। তো সব মিলে ওরা বেশ খুশি, বললো কি যে আমাদের খুব ভালো লেগেছে। তো আমার থলে, এখানে যে থলে রেখেছিলাম আমি, সেটা ভুলে গিয়েছিলাম। তো আমি যখন খাচ্ছিলাম তখন আমার ছোট বোন হচ্ছে গিয়ে থলেটা টান দিয়ে খুললো আর কি, আমার কোমরে গোজা ছিল, তো ওইটা দেখে আবার টান দিল, বললো কি যে এটা কি ভাইয়া। তো তখন আমি খুলে দেখলাম কি যে ওর ভিতরে বেশ কিছু অলংকার। আসলে আমি যতখানি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি, এবং খুব দামি দামি গহনা, দেখে মনে হচ্ছে যে ডায়মন্ড অথবা সোনার তৈরি। তো তখন আমি ওদেরকে বললাম যে এই তো যেখানে গিয়েছিলাম ওরাই উপহার দিয়েছে, সম্ভবত ওদের মেয়েদের কোনো সিটি গোল্ডের কোনো মাল সেগুলোতে দিয়েছে, পড়ে থাকে, এই জন্য তোরা দেখতো পড়ে কেমন লাগে। তো ওরা চারজন ওগুলো নিয়ে গেল, নিয়ে গিয়ে ভিতরে গেল আর কি। তো আমার চার বোনের একটাও বিয়ে হয়নি, বড় বোনের বিয়ে দেওয়ার জন্য হচ্ছে কি আমি পাত্র খুঁজছিলাম। তো যে অলংকারগুলো দিয়েছে একদম চারজনের জন্য সম্পূর্ণ ফিট, কিভাবে ফিট হলো জানি না, সব চারজনের একদম ঠিকঠাক মতো লাগে। তো ওরা হচ্ছে সেই জিনিসগুলো পরলো, পরে বাইরে আসলো, বাসায় বললো কি যে দেখতো কেমন লাগতেছে। তা আমার বড় বোন বললো, আমার বড় বোন হচ্ছে কি, মানে বড় বোন বলতে আমার বয়সী, আমার থেকে 1 বছর ছোট, তো আমি ওকে বড়ই বলি, কারণ হচ্ছে সবার বড় যে এই জন্য। তো ওকে এত সুন্দর লাগছিল জিনিসগুলোতে, এবং এত চমৎকার ওই জিনিসগুলো চকচক করছিল, একদম খুব বেশি চকচক করছিল। আমি বললাম কি যে বড় লোকদের জিনিস কম দামি হলো চকচক করে, এরকমটা বলতে লাগলাম আর কি। তো ওরা তখন বেশ খুশি হলো যে জিনিসগুলো নিয়ে এনে দিয়েছি। আমরা প্রায় 3টা পর্যন্ত এরকমভাবে জেগে গল্প গুজব এসে করলাম। তো সাধারণত এরকম আমাদের বাড়িতে হয় না যে 3টা পর্যন্ত জেগে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করছিলাম, তো এরকমভাবে উঠছে মূলত আমার ওই রাত কাটলো। তো যেহেতু ঘুমাতে দেরি হয়েছে, পরের দিন তো উঠতেও দেরি হবে, আমি প্রায় সকাল 11টা বাজে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে আমার বোনগুলো ওই জিনিসগুলো তখনও পড়ে আছে এবং ওগুলো নিয়ে মূলত আনন্দ উচ্ছ্বাস করছে। তো আনন্দ উচ্ছ্বাস দেখে আমার খুব ভালো লাগলো, এবং মনে মনে ভাবলাম যে গতকালকে ট্রিপে না গেলে হয়তো এরকম আনন্দ উচ্ছ্বাস দেখা হতো না, ভালোই হয়ে গিয়েছিলাম। তো এরকম করে মাঝখানে 2 দিন সময় কাটলো। আমি রাত্রবেলা খুব দেরি করে ফিরতাম না, সন্ধ্যার পরপরই ফিরে আসতাম। তো 3-4 দিনের মাথায় হঠাৎ করেই আমার আরেকদিন হচ্ছে কি একটু দেরি হলো, শহর থেকে ফিরতে মোটামুটি 10টা বেজে গেল। তো 10টার ওই টাইমে আমার ওই মহিলার কথা মনে হলো যে উনি আমাকে বলেছিল যে রাত্রেবেলা যেন ওই রাত ধরে রাস্তা দিয়ে একা একা না যাই, খুব রাতবেলা যেন না ঘোরাফেরা করি। তো 10টা খুব বেশি রাত না, তবুও মহসর শহরের রাস্তায় রাত 10টা মানে অনেক রাত। ততক্ষণে সকলে ঘুমিয়ে পড়েছে, আর তখন ইলেকট্রিসিটিও কেমন ছিল না, বিদ্যুৎ ইন্টারনেট কোনো কিছু তেমন ভালো ছিল না। তো সব মিলিয়ে আমি হচ্ছে কি তখন ওই রাস্তা ধরে আসছিলাম। তো হঠাৎ করে আচমকা আমার ভ্যানের চেন আসলে খুলে গেল। তো আমি চেনটা ঠিক করছিলাম, নিজে নিজে নেমে চেনটা ঠিক করছিলাম, জ্যোৎস্না যেহেতু ছিল আমি হারিকেন জানালাইনি। তো আমি যখন উঠে সামনের দিকে তাকালাম, দেখলাম সেই মহিলাটা আমার ভ্যানের কাছে দাঁড়িয়ে আছে। তো আমি ভয় পেয়ে পিছনে সরে গেলাম এবং বুকে থুতু নিলাম, বললাম কি যে আপনি এখানে, আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি এখানে কি করছেন, আর আজকে আপনি একা কেন? তখন মহিলাটা বললেন যে আজকে আমি একা, কারণ হচ্ছে কি আজকে আমি একাই এসেছিলাম, তো আজকে আমাকে একটু গিয়ে আসতে হবে বাড়িতে, যদি করো তাহলে উপকার হবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে চলেন, আজকে তো বেশি দেরি হয় নাই, আমি নিয়ে দিয়ে আসতে পারবো, সমস্যা নেই চলুন। তো তখন মহিলাটি আমাকে জিজ্ঞেস করতে লাগলো জিনিসগুলো তো আমার বন্ধুদেরকে দিয়েছিলে। তাই আমি তখন বললাম যে হ্যাঁ বন্ধুদেরকে দিয়েছিলাম, ওরা বেশ খুশি হয়েছে, ওরা তো এখনও সেগুলো পরেই আছে, সব সময় পরে থাকে। তো মহিলাটি তখন বলল জিনিসগুলো খুব বেশি দামি, কেউ যেন এগুলো চুকচুক না করে, আর এগুলো সাবধানে পড়তে বল, ঠিক আছে? তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পরে কিছুক্ষণ ভেবে বললাম যে দামি বলতে কেমন দামে? তো উনি বললেন কি যে এগুলো স্বর্ণ এবং ডায়মন্ডের তৈরি, খুব দামি জিনিস। তো আমি তখন অবাক হয়ে পিছনের দিকে তাকালাম, বললাম কি যে কি বলছেন, স্বর্ণ এবং ডায়মন্ডের জিনিস আপনি আমাকে দিয়েছেন? তো কিন্তু কেন? তখন মহিলাটি বলল যে তুমি বললে না যে তোমার বোনেরা অনেক শখ করে অনেক জিনিস নেওয়ার, কিন্তু দিতে পারো না, তো তুমি আমাকে যে সেদিন উপকার করেছো সেই উপকারের প্রতিদান হিসেবেই এই জিনিসগুলো সামান্য, খুবই সামান্য আমি তোমাকে দিয়েছি এই জন্য। তা আমি তখন বললাম যে আপনি অনেক বড় মনের মানুষ, আপনি অনেক উপকার করলেন, আমার বোনরা খুব খুশি হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। তখন মহিলাটা আমাকে বলল সবুজ, তুমি কি আমাদের বাড়িতে কাজ করবে? আমাদের বাড়িতে আসলে একজন কাজের লোক দরকার, তোমার টাকাও প্রয়োজন, আমি তোমাকে টাকা দিব, ভালো টাকা দিব, তুমি শুধুমাত্র আমাদের বাড়িতে কাজ করবে। আর হচ্ছে গিয়ে তুমি ভ্যান নিয়ে এসো, মাঝে মধ্যে মাল বহন করতে হয়, তো এই কাজগুলো করবে। রাত্রেবেলা এসো, দিনের বেলা প্রয়োজনে তুমি দরকার হলে দিনের বেলা ভ্যান চালাও, কিন্তু রাত্রেবেলা আমাদের এখানে এসে কাজ করো, ঠিক আছে? তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাবো না। তো তখন ওনাকে আমি বাড়ির কাছাকাছি নামিয়ে দিলাম। তো উনি ঘরের ভিতরে গেল এবং বলল যে জানাইও।
তা আমি তখন ওর ডাক দিয়ে বললাম যে ম্যাডাম আমি কাজ করব, কারণ হচ্ছে আবার টাকা প্রয়োজন, ওদিকে বড় বোনের বিয়ে দিতে হবে, তো সব মিলে টাকার প্রয়োজন। আমি তাকে বললাম যে কাজ করব। তখন তিনি বললেন যে হয় ঠিক আছে, তোমাকে হচ্ছে কি একজন লোক বুঝিয়ে দিবে সমস্ত কিছু, তুমি এগুলো নিয়ে ওই লোকটার সঙ্গে করে যাবা, ঠিক আছে? এবং ওই লোক তোমাকে কিছু বলবে না, আর যদি কিছু বলে তাহলে আমাকে বলবা আর আমাকে বুঝিয়ে দিব। তো তখন বললো আচ্ছা ঠিক আছে। আমি ভ্যানটা নিয়ে ওই বাড়ির পেছন সাইডে গেলাম। তো পিছন সাইডে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে বেশ কিছু কাপড়, আর কি এটা ফ্যাক্টরি টাইপের জায়গা দেখে মনে হচ্ছে কাপড় তৈরি করার কারখানা এটা। তো সেই কাপড়গুলো আমার ভ্যানের উপর লোড করলো, বেশ কিছু কাপড়। তো কাপড়গুলো ছিল বেশ অদ্ভুত, এবং এরকম কাপড় আমি কখনো দেখিনি। বেশ বড়, লম্বাটে এবং কালো রঙের। তো কাপড়েরগুলো খুব সফট ফেব্রিক্স এবং কটনগুলো খুব সফট, আমার কাছে দেখে খুব ভালো লাগলো। তো তখন সেই কাপড়গুলো নিয়ে ওই লোকটার সঙ্গে করে আমি যাচ্ছিলাম। তো লোকটা আমাকে পেছন থেকে বললো যে ম্যাডাম তোকে রাখলো কিসের জন্য, আমি তো সেটাই বুঝতে পারলাম না। আর তুই ম্যাডাম বললো কি জাদু করেছিস যে তোকে এরকমভাবে রাখলো? তো লোকটার কণ্ঠস্বর বেশ ভয়ানক এবং খুব অদ্ভুতভাবে কথা বলে। তো আমি তখন তাকে বললাম যে জানি না আমি কিভাবে বলবো সে আমাকে কেন কেন রেখেছেন। তো তখন ওই লোকটা বারবার শুধুমাত্র আমাকে ভয় দেখাতো। বলো তো কি, যে তুই একটা মানুষ হয়ে কেন এখানে আসছিস, তুই কেন এই জিনিস কাজগুলো করবি, তুই এখানে আসার কথা কেন? ম্যাডাম বললো হ্যান ত্যান, এই সমস্ত কিছু বলতো, প্রায় দিন আমাকে এইসব কথা শুনতে হতো। তো আমি বাড়িতে গিয়ে মাকে বললাম যে রাত্রে এরকম একটা কাজ পাইছি, ম্যাক্সিমাম দিন রাত্রে ফিরবো না আমি। তো দিনের বেলা কাজটা করতাম না, রাত্রেবেলা ওনাদের সাথে করতাম, কারণ ওনারা খুব ভালো টাকা দিত মহিলাটি। তো এরকম করেই মূলত হচ্ছে গিয়ে কাপড় আনা নেওয়ার কাজ আমার চলতো, এবং খুব দামি দামি কাপড় দেখেই বোঝা যেত। একদিন রাত্রেবেলা আমি যখন কাজ করছিলাম, আমি ভ্যানটা গুছিয়ে নিয়ে ওদিনকার টাকা নিয়ে বাড়িতে ফিরবো, ঠিক তখনই দোতলা থেকে একটা ইশারা আমার দিকে আসে এবং একটা কণ্ঠস্বর আমার দিকে ভেসে আসে। তো আমি যখন প্রথমবারের মতো দোতলার দিকে তাকাই, আমি সত্যি দেখে অবাক হই যে এরকম সুন্দর কোনো মেয়ে পৃথিবীতে হতে পারে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। তো আমি যখন উপরের দিকে তাকালাম, আমাকে উপরে থেকে সবুজ বলে ডাক দিল, বলো সবুজ। তো আমি তখন আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম সুন্দরী কোনো মেয়ে হতে পারে আসলে। তো তখন আমি তার দিকে তাকে হাঁ করেছিলাম, এক দৃষ্টিতে তাকে হাঁ করে রয়েছি। তো আমাকে তখন বললো যে উপরে আসো, একটু কাজ আছে। তা আমি তখন বললাম কি কাজ? তো মেয়েটি তখন বললো যে উপরে আসো, একটু কাজ আছে। আমি বললাম ম্যাডাম রাগ করবেন না। ধত্যনি বললেন যে তোমার ম্যাডাম রেখেছে, আসো। তো তখন আমি ভিতরে প্রথমবারের মতো ভিতরে সে সিঁড়ির কাছাকাছি গেলাম। আসলে এর আগে দোতলা কখনো যাইনি। তো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠে উপরের ঘরটা এত সুন্দর করে সাজানো যে যে কেউ দেখলে চমকে যাবে। খুব সুন্দর ঝাড়বাতির মতো জিনিস দিয়ে তৈরি, এবং সে ঝাড়বাতির ভিতরে এক ধরনের আলো জ্বলছে। সেই আলোটা হচ্ছে গিয়ে মোমবাতির আলো, এবং খুব সুন্দর উপরে কক্ষ সুঘ্রাণযুক্ত। তো তখন আমি উপরে গেলাম। তো সেই মেয়েটি আমাকে বলল যে আমার একটু উপকার করবে। তা আমি বললাম কি, যে কি উপকার? সে বলল কি যে আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, আম্মা যেন বিষয়টা না জানতে পারে। যদি জানে তাহলে হয়তো আম্মা আমাকে বের হতে দিবে না, তবে তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে আম্মার থেকেও বেশি টাকা দিব। তো আমি তখন বললাম যে না, এটা আমি পারবো না, আপনার আম্মার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি আপনার আম্মার হয়ে কাজ করি। আর এই কথা যদি আপনার আম্মা কোনোভাবে জানতে পারে তাহলে হয়তো আমার জন্য খারাপ হবে। আমি আপনার আম্মাকে না জানিয়ে কোনো কিছু করতে পারবো না। তখন মেয়েটা আমাকে বলল যে কেন করতে পারবা না? তুমি আমাদের এখানে কাজ করো না? যদি না করো তাহলে কিন্তু তোমার এখান থেকে কাজটিকে আমি ছাড়িয়ে দিব। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, কিন্তু আপনার আম্মা যেন কোনোভাবে জানতে না পারে। তখন মেয়েটি বলল যে কোনোভাবেই জানবে না, আপনি চলুন আমার সঙ্গে। তো তারপর মেয়েটি হচ্ছে তার বোরখাটা পরে নিল, এবং পরে আমাকে হচ্ছে গিয়ে বলল চলেন। তো আমি রাস্তায় তখন দাঁড়িয়েছিলাম, মেয়েটি পাশ দিয়ে উঠে আসলো। তো ওদের বাড়িটা এমন একটা জায়গায় ছিল, জায়গাটার আশেপাশের চারিপাশে এত জঙ্গল ছিল, এবং এরকম জঙ্গলময় জায়গা এবং এই রাস্তাটা আগে আমি কখনো দেখিনি। তো আমি জাস্ট শুধুমাত্র টাকার জন্য কাজ করতাম ওদের হয়ে। তো তখন মেয়েটি আমার ভ্যানে চলে বসলো, চলে বসে আমাকে হচ্ছে গিয়ে গল্প করতে হলো। যাচ্ছিলাম আমি, ওর গা থেকে এত চমৎকার সুঘ্রাণ আসছিল, আর এত সুন্দরী যে আমার বুক ধরপড় করছিল ওর কথা ভেবে। আর আমি যেটা করছি সেটাকে আদতে ঠিক করছি কিনা আমি জানি না, খুব খারাপ লাগছিল আমার। তো তখন ও হচ্ছে কি আমাকে সাথে করে একটা জায়গায় নিয়ে গেল আর কি। তো সেই জায়গাটা ছিল আরও সুন্দর দেখতে, ফুলের মতো, ফুলের বাগানের মতো, এবং জায়গাটা পূর্ণিমার রাতে একদম অন্যরকম হয়ে আছে আর কি। তো খুব সুন্দর ফুলের বাগান। তো সেখানে আমাকে দাঁড় করে বললো তুমি এখানে দাঁড়াও, আমি আসছি সামনে থেকে। তো ফুলের বাগানের ভিতর যখন গেলাম, যাওয়ার পর উনি আরেকটু ভিতরে গেল। তো সেখানে একটা মাচালের মতো পাতা আছে, এবং সামনে বিরাট আকৃতির একটা গিরিখাত আর কি, পাহাড়ের মতো জায়গা। তো আমাদের অঞ্চলে এরকম পাহাড়ের মতো জায়গা আছে সেটা আমি কখনো জানতাম না বা বিশ্বাসও করতাম না। তো মেয়েটা তার বোরখা খুলে ফেললো। তো তার পরনে সেই সুন্দর জামাটা ছিল গোলাপি রঙের, এক ধরনের মিক্স করা এক ধরনের সুন্দর জামা। সে জামাটা সে পরে আছে, আমি দূর থেকে তাকে দেখতে পাচ্ছি। তার চুলগুলো একদম একদম কোমর পর্যন্ত লম্বা, এবং সে খুবই বাংলা ভাষায় সেটাকে কি বলে, খুবই হট আর কি। তো খুবই সুন্দর দেখতে, চমৎকার দেখতে।
তা আমি দূর থেকে তাকে দেখছি, কারণ হচ্ছে সে এখানে এসেছে। আমি মনে মনে ভাবলাম হয়তো সে এখানে ঘুরতে ঘুরতে এসেছে, বাসায় তার ভালো লাগে না। তো তখন সে ওদিন হচ্ছে গিয়ে ওখানে যখন বসেছিল, ঠিক তখনই একটা ছেলে এখানে আসলো। তো সেই ছেলেটার পরনে ওরকম ধরনের কালো ধরনের পোশাক, এবং ছেলেটাকে দেখতে বেশ অদ্ভুত, বেশ লম্বা, প্রায় 6 ফুটের কাছাকাছি এতখানি লম্বা, এবং তার পরনে অদ্ভুত পোশাক। সেই মেয়েটার কাছে আসলো। তো খানিক্ষণ বাদে খেয়াল করলাম সেখানে তাদের মধ্যে ঝগড়া লাগলো আর কি, তারা ঝগড়া করছে। তো আমার বুঝতে বাকি রইল না যে তারা প্রেমিক প্রেমিকা এবং তারা অনেকে ভালোবাসে। তো তখন মেয়েটি খুব রাগ বাগ করে এখান থেকে চলে আসলো। চলে এসে বলে, কি সবুজ, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো, বাসায় চলো, আমার আর ভালো লাগছে না এখান থেকে। তা আমি তখন বাড়িতে মেয়েটাকে আমি কোনো কিছু জিজ্ঞেস করলাম না, কারণ খুব বেশি রেগেছিল। আর ছেলেটাও এখান থেকে রেগে ভেঙে এখান থেকে চলে গেল। তো রাত ছিল যেহেতু, আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না, যেহেতু সে আমার মেম সাহেব, তাদের হয়ে আমরা কাজ করি এবং খুব ভালো টাকা দেয় আমাদেরকে। তো এই পরিমাণ টাকা নিয়ে তো তার সাথে আমার কোনো মুখ লড়ানোর কোনো দরকার নেই, যা বলে তাই করুক। তো আমি তখন সামনে এগিয়ে আসলাম। তো তখন মেয়েটি বলল যে, সবুজ ভ্যান থামাও। তো আমি ভ্যান থামালাম। থামানোর পর আমি তাকে বললাম যে, আপনি মন খারাপ করবেন না দয়া করে, যে চলে গিয়েছে সে আর ফিরে আসবে না, সে তাকে চলে যেতে দেওয়া উচিত। তো সে আমাকে বলল যে, তোমার কাছে কি আমি সাজেশন চাইছি, উল্টাপাল্টা কথা কিসের জন্য বলো। তো আমি তখন এই কথা বলার পরে ওই মেয়ে আমাকে এসে বলল যে, দুঃখিত, তোমাকে বকে ফেলতে যাচ্ছি, আসলে আসলে আমার মন মেজাজ ভালো না। তো আমি তখন তাকে বললাম যে, দেখুন আমি তো প্রেম করেছি একটা সময়, আমি জানি যে আসলে কেমন হয়। যারা একবার ছেড়ে চলে যায় তাদেরকে ফেরানো যায় না কখনো, তাদেরকে আগের মতো করে পাওয়া যায় না। তো আমি মনে মনে বলবো যে, আমি আপনাকে বলবো যে আপনি ফিরে আসুন এখান থেকে। আর আপনি কেন এখানে এসেছেন এবং ম্যাডামকে ফাঁকি দিয়ে কেন এসেছেন সেটা আমি বুঝতে পেরেছি। তো সে তো আমার মনে হয় যে আপনার বাড়িতে ফিরে যাওয়া উচিত এবং আপনার মায়ের কাছে সরি বলে নেওয়া উচিত যে আপনি আর কোনোদিন এখানে আসবেন না। এই কারণেই তো আপনার মা আপনাকে বাড়ি থেকে বের হতে দেয় না, তাই না? তো আচমকা আমাকে অবাক করে দিয়ে মেয়েটি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কি। জড়িয়ে ধরে বলতে আমার কাঁধে এসে মুখ কাটলো এবং কান্না করতে শুরু করলো। তো এরকমটা হয়ে যাবে কখনো কল্পনা করিনি যে এরকম একটা সুন্দরী মেয়ে এবং আমার ম্যাডামের মেয়ে, যার হয়ে আমরা কাজ করি, সে মেয়েটা আমাকে এরকমভাবে জড়িয়ে ধরবে। আমি সত্যি কল্পনা করতে পারিনি। তো ও যখন জড়িয়ে ধরলো তখন আমার হাত পা কাঁপা কাঁপা শুরু হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে আমি গরিবের একটা ছেলে, ভ্যান চালাই, আর এত বড় লোক একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। তার শরীরের ঘ্রাণ, তার শরীর এত পরিমাণ নরম ছিল যে আমি আসলে তাকে কি ধরবো, আমি তাকে ধরতেই সাহস পাচ্ছিলাম না, কিন্তু সে আমাকে ধরেছে। তো তখন আমাকে আমাকে বলল যে, সবুজ, আমি আসলে জীবনে খুব বড় ভুল করেছি এবং এত বড় ভুল করেছি যে যা আসলে বলে বোঝানো সম্ভব না। তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে আমি আসলে নিয়ে এসেছি এখানে এরকমভাবে তার একটা খারাপ একটা লোকের জন্য। সেটা করা ঠিক হয়নি। তো অনেকক্ষণ এখানে বসে রইলো। আমি তাকে বললাম যে, এরকমটা করা ঠিক হয়নি, আপনি বাড়িতে চলুন, আমি সবকিছু ঠিক করে দিব। তো খুব মন খারাপ করেছিল, আমার সঙ্গে যাচ্ছিল। তো তখন হচ্ছে যে আমি বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পর ও তার নিজের কক্ষে গেল এবং আমি ম্যাডামকে ডাক দিলাম যে, ম্যাডাম, আসলে আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। অভয় দিলে আমি কথা বলবো। তো ম্যাডাম বলল কি যে, ঠিক আছে বলো। তো ম্যাডামও খুব সুন্দরী ছিল। এর আগে আমি ম্যাডামকে দেখেছি। ম্যাডাম চশমা বোরকা পরে থাকতো, হিজাব পরে থাকতো, খুব সুন্দর। কিন্তু তার মেয়ে যে এত সুন্দরী সেটা আমি জানতাম না। তো আমি তখন বললাম যে, ম্যাডাম, আমি একটা ভুল করেছি, সেটার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আপনার কাছে কিছু কথা বলবো। তো তখন ম্যাডামের যে আমি কি বলে এত কথা না পেয়েছি, সোজাসুজি কথা বললো। দেখে যে, আপনার মেয়েকে নিয়ে আজকে আমি অমুক জামে গিয়েছিলাম, উনি আমাকে অনুরোধ করলাম, আমি অনুরোধ থামাতে পারিনি। আমরা পুরো কথা শুনুন, তারপরে আপনি যা করার করবেন। আসলে যেই ছেলেটার সঙ্গে দেখা করতে চায় সেই ছেলেটা আসলে ভালো না, আমি জানি। এবং আজকে ওদের মধ্যে ঝগড়া হয়েছে এবং আপনার মেয়ে খুব কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে হচ্ছে গিয়ে চলে এসছে। তো ওই ছেলেটা সম্ভবত আপনার মেয়ের জীবনে আর ফিরে আসবে না। আর আপনার মেয়েকে আমি বুঝিয়েছি ও ছেলেটার কাছে কখনো যাবে না। তা আপনি ওকে এরকমভাবে গৃহবন্দী না করে রেখে ওকে ওর মতো করে বাঁচতে দিন, থাকতে দিন। তো তখন ম্যাডাম বলল কি যে, তুমি ঠিক কথা বলেছ। আসলে ওই ছেলেটা আমার মেয়েটার উপর কি ভর করেছিল জানি না, তবে আমি ওকে খুব গার্ডে রেখেছি। কিন্তু দেখি তুমি একটা কাজ করো, তুমি ওকে একটু নিয়মিত করে ঘুরতে নিয়ে যাও, ঠিক আছে? আজকে যেরকমভাবে নিয়ে গেছো, তবে হ্যাঁ, তুমি কিন্তু আমার হয়ে কাজ করবে। আর ওই ছেলেটার সঙ্গে যেন ও কোনোভাবে দেখা না করতে পারে, তুমি তোমার মতো করে। তো তখনই ওই মেয়েটার নিচে নেমে আসলো, নেমে এসে বললো কি যে, আমি আসলে ভুল করেছি মা, আমাকে মাফ করে দিয়ে আর কোনোদিনও এখানে যাব না। তখন সে তার মা তাদেরকে জড়িয়ে ধরলো এবং আচমকা তখন আমি খেয়াল করলাম যে তাদের গায়ে এক ধরনের রং জ্বলতে শুরু করলো এবং খুব অদ্ভুত ধরনের রং, এটা দুঃখ এবং সুখ বোধে নাকি তাদের এরকম হয়। তো তখন আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম। তো ওই সময়টা আচমকা একটা লোক আমার সামনে আসলো, অদৃশ্য থেকে দৃশ্যমান হলো। তো আমার কাছে এই জিনিসগুলো খুবই সন্দেহজনক লাগছিল শুরুর দিন থেকেই। তো তখন ওই মহিলাটি আমাকে বলল যে,
যে সবুজ, আমি আসলে তোমাকে সত্যি কথাটা বলিনি, তোমাকে সত্যি কথা বললে হয়তো তুমি বিশ্বাস করবে না, তবুও তোমাকে বলছি, তুমি আমাদের পরিবারের একটা খুব কাছাকাছি অংশ হয়ে গিয়েছো, তোমাকে সত্যি কথা বলা উচিত। আসলে আমরা কোনো আশরাফুল মাখলুকাত না বা কোনো মানুষ জাতি না, আমরা হচ্ছে জিন জাতি, এবং আমরা দুজন হচ্ছে পরী। ওর আব্বা অনেক বছর আগে মারা গিয়েছে, তারপর থেকে আমরা এখানে থাকি এবং এই অঞ্চলে থাকি। তো আমার মেয়েটাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকতাম সব সময়, এবং ওই বখাটা জিনটা যে কিনা আমার মেয়েকে বাস করেছিল এবং তাকে নিয়ে যেতে চাচ্ছিল আমার কাছ থেকে, এই জন্য মূলত হচ্ছে আমি এমনটা করেছিলাম। ওই রাত্রেবেলা ওয়েথার ব্রো ওখান থেকেই ফিরে আসছিলাম, ও আমার মেয়ে হচ্ছে ওর সঙ্গে চলে গিয়েছিল বলতে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তো আর ফেরত আসেনি। কিন্তু আমি ওই রাত্রেবেলা তোমাকে সাথে করে নিয়ে এই জন্যই এসেছিলাম, কারণ হচ্ছে তুমি থাকলে ওই জিনিসটা কাছে আসতে পারছিল না, কেন সেটা জানি না। সম্ভবত তোমার কাছে এমন কোনো কিছু আছে বা দোয়া দরুদ আছে যে কারণে ওই জিনিসটা কাছে আসতে পারছিল না। তখন আমি বললাম যে আমার কাছে একটা তাবিজ আছে, আমি রাত্রেবেলা ঘোরাফেরা করি, তো আমার মায়ের দোয়া সম্বলিত একটা তাবিজ মা দিয়েছে জিনিসটা পড়ার জন্য, এই জন্য মূলত আমি এটা সবসময় সাথে রাখি। তো তখন ওই মহিলাটি বললো যে এটা খুব ভালো, আমার মেয়ের জীবন সেদিন তুমি বাঁচিয়েছো, এবং সেদিন হচ্ছে গিয়ে আমি ওকে ওখান থেকে নিয়ে এসেছি, আমরা মা এবং মা এখানে থাকি। তো তুমি আসার পর থেকে আমি কেমন যেন একটু সিকিউর ফিল করি, যে তুমি বেশ ভদ্র জাতের ছিলে, আমাদের সব কাজে তুমি হেল্প করো, সব ধরনের একটা সুযোগ সুবিধা তুমি আমাদেরকে দাও। তাই আমি বললাম যে বিনিময়ে আমি টাকাও নিই আপনাদের কাছ থেকে, না হলে আর কি আর টাকা নিতাম। তো মহিলাটি তখন বললো এমনটা মোটেও বলবে না, তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমাদের খুব পছন্দ হয়, আর তুমি এখন থেকে আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাবা। আর তুমি ওকে হচ্ছে কি একটু ঘুরতে টুরতে নিয়ে যেও, ওর তোমার কাছে যেহেতু শেয়ার করেছে সমস্ত কথা, তো সেই তো আমার মনে হয় যে ও তোমার কাছে ভালো থাকবে এবং তুমি একটু ঘুরতে টুরতে নিয়ে যাবো, ঠিক আছে? তো আমি তখন বললাম কি যে জি আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তো তখন তো তিনি বললেন ম্যাডাম না, আমাকে আজকে থেকে আন্টি বলবে, ঠিক আছে? তাই বললাম আচ্ছা ঠিক আছে আন্টি। তো তখন আমি বেশ খুশি ছিলাম, ওদিনকে বেশ ওদের সাথে খাওয়া দাওয়া করলাম। তো ওরা আমি আসলে অবাক হয়েছিলাম যে ওরা পরি জিন, এই কথাটা আমি আগে থেকে সংগ্রহ করেছিলাম। কিন্তু বলার পর একটু অবাক হয়েছি। তবে ওনারা যেরকম পুজুপুরু আমাকে ভালোবাসা দেখালো আমার প্রতি, সেটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো ওদের ওখানেই কাজ করতাম, নিয়মিত কাপড় টানতাম। তো ওই কাপড়গুলো ছিল হচ্ছে গিয়ে ওদের ওখান থেকে তৈরি হয়ে বিভিন্ন জায়গায় যেত, ওদের মার্কেট ছিল, সেই মার্কেটে যেত। তা আমার কাজ ছিল ওই মার্কেটের আগ পর্যন্ত পৌঁছে দেওয়া, এবং ওইখান থেকে ওরা ওই জিনিসগুলো আনলোড করে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তো ওদের যে পরনা কাপড় ছিল সেটা ওরা তৈরি করতো আর কি, ওদের ছোট্ট একটা ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরি থেকে তৈরি হতো। তো তখন আমাকে ওই মেয়েটি নিয়মিত বলল যে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে ঘোরার জন্য, এবং সব জায়গা আমাকে নিয়ে ঘুরে দেখাবে। তো আমি তখন বললাম যে আপনাদের এই জায়গাটা খুব সুন্দর, এবং আমি যে একটা জিনের জগতে আছি, একটা পরীর অঞ্চলে আছি, সেটা কিন্তু আমার বিশ্বাস হতো না। কিন্তু এখন আপনারা বলার পরে আমার বিশ্বাস হচ্ছে, এবং বুঝতে পারছি যে আপনারা খুব ভালো এবং খুব সুন্দর আর কি। তো আমি মেয়েটার প্রশংসা করতাম প্রায়ই, আমি যখন ওকে নিয়ে যেতাম ভ্যানে করে। তো ওরাও চাইলে এমনি এমনি ঘুরতে পারতো, তো ও আমার ভ্যানে ঘুরতে পছন্দ করতো, কারণ ভ্যান যে বাহনে ওরা কোনোদিন চড়েনি, বিশেষ করে ও কখনো চড়েনি। ওর কাছে নাকি খুব ভালো লাগতো এটাতে চড়তে। যখন ওটাতে চড়ে আস্তে আস্তে যেত, এটা নির্দিষ্ট স্পিডে যেত, জিনিসটা মৃদু বাতাস হতো, ওর কাছে খুব ভালো লাগতো। তো ও যখন আগেই বের হতো তখন বোরকা পরে বের হতো। তো আমি ওকে পরি বলে ডাকতাম, ওর তো আলাদা নাম আছে, তো নাম ধরে না ডেকে আমি ওকে পরি বলে ডাকতাম। তো বলতাম যে অনেক সুন্দর পরি ম্যাডাম, আপনাকে দেখতে খুব ভালো লাগে আমার কাছে। তো ও আসলে লজ্জায় লাল হয়ে উঠতো যদি আমি কথা বলতাম, যখন বলতাম যে পরি ম্যাডাম আপনি খুবই সুন্দর এবং আপনাকে দেখতে খুব ভালো লাগে আমার কাছে, প্রায় দিনই কথা বলতাম। তো তখন লজ্জা পেতেও বলতো কি যে তুমিও না সবুজ, কি সব কথা বলো আমাকে, আমি মোটেই সুন্দর মা। তো আমি তখন বললাম যে মোটেই সুন্দর না, আপনাকে বলেছে কে, আপনি খুব সুন্দর। তো ওকে নিয়ে ওই ফুলের বাগানে ঘুরতে যেতাম, তারপর পাশে নদীর পাড়ে ঘুরতে যেতাম, পুকুর পাড়ে ঘুরতে যেতাম, তারপর জঙ্গলের একটা খুব সুন্দর জায়গা আছে, তো ওই আমাকে এসব জায়গায় নিয়ে যেত, বলতো যে এরকম জায়গাগুলো খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তুমি আমাকে ওই জায়গাগুলো নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি ওকে বলতাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওখানে নিয়ে যাব তোমাকে। তো শুরুকে হচ্ছে কি আপনি করে বলতাম, তো ওই আমাকে বলল যে আপনি শুনতে ভালো লাগে না, তুমি করে বলবা, ঠিক আছে? তা আমি তারপর আপনি করে বলতাম, একদিন রাগ করলো যে তুমি করে বলবো আমাকে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তো তখন বললো কি যে ম্যাডাম কেন বলো, আমার নাম ধরে বলো। তো জানা আপনি পরি ম্যাডামই ঠিক আছেন। তো তখন বলতো যে আচ্ছা ঠিক আছে, পরি ম্যাডাম বলে ডাক তো খারাপ না, একটা ইউনিক নাম, আমার কাছে ভালোই লাগছে। তো তখন পরি ম্যাডাম বলে ওকে ডাকতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতাম ওকে, ও বসে গল্প করতো। তো এরকম করে প্রায় 1 মাস দেড়েক হচ্ছে কি ওকে এরকমভাবে ঘুরতে নিয়ে যাই, নানান জায়গায় গল্প গুজব করি। তো মাস দেড়েক পরে ও খানিকটা স্বাভাবিক হয় আর কি। এর আগে মাঝে মধ্যে কান্না করে ফেলতো, বলতো যে আমার ওর কথা খুব মনে পড়ে। তো মাস দেড়েকের মধ্যে ও সুস্থ হয়ে ওঠে আর কি, খুব স্বাভাবিক হয়ে ওঠে, খুব অন্যরকম হয়ে ওঠে।
এবং বলে কি যে তোমার জন্যই আমি আজকে এরকমটা হতে পেরেছি, তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছ। তা আসলে জিন এবং মানুষের তো বন্ধু হয় না, আর আমি তো ওর মুগোত্রের না, ওর কাছাকাছিও না। আমি একটা সাধারণ মানুষ আর ও একটা জিন। তো আমার গরিব মানুষ হয়তো বড় লোকটার লোক না, তো ওরা আমাকে যে টাকা পয়সা দিত বেশ ভালোই টাকা পয়সা দিত, যা আমার আসলে সংসার আগের থেকে খুব ভালো চলছিল। এবং ঘরটি করিয়েছি, পাশে একটা নতুন ঘর দিয়েছি। প্রায় 6 মাস হলো ওদের ওখানে কাজ করছিলাম আমি। তো এই 6 মাসের ভিতরে প্রথম এই 2 মাসেই হচ্ছে গিয়ে এই পরি মেয়েটার সাথে আমার সঙ্গে ভালোভাবে কথা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। তো তখন হচ্ছে গিয়ে আমার বোনের বিয়ে ঠিক হলো এক রাত্রেবেলা। আচমকাই দেখতে আসলো, ঠিক হলো, এবং পাত্রপক্ষ খুব ভালো ছিল। তা আমি ওই রাত্রে হচ্ছে গিয়ে আমার ম্যাডামকে বললাম যে ম্যাডাম আজকে আমার বোনের বিয়ে আছে, তো আন্টিকে নিয়ে হচ্ছে গিয়ে আপনারা চলে আসবেন। তো পরিমেটা তখন বলল কি যে আপনার আন্টিকে আপনি বলেন গিয়ে যান, তাই বলে রাগ করে চলে গেল। বলছে আজকে আপনি করে বলেছি, তো ও সবসময় আমার সাথে থাকতে পছন্দ করতো, খুব ভালোবাসতো। আমি তখন ম্যাডাম আন্টিকে বললাম, আন্টি আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, আগামীকালকে আপনারা গেলে আমি খুব খুশি হব। তো আন্টি বললেন কি আছে, ঠিক আছে আমরা যাব। আর ও কি নিয়ে রাগ করলো? তা আমি তখন বললাম যে ওকে যে আপনি করে বলেছি, আর এই জন্য হয়তো রাগ করেছে, তাছাড়া আমি জানি না কি রাগ করেছে। তো বলল কি যে তুমি উপরে যাও, উপরে গিয়ে দেখো কি নিয়ে রাগ করেছে। আমার মেয়েটাকে রাগ করে তুমি এখান থেকে চলে যাচ্ছ, সেটা কি ঠিক হবে? তুমি যাও তো উপরে যাও। তো উনি আমাকে নিচে পাঠালেন উপরে। তা আমি উপরে গেলাম, যাওয়ার পর আমাকে হচ্ছে গিয়ে আমি ডাকলাম যে ম্যাডাম, পরি ম্যাডাম খুলুন, আমি আসলে কি করেছি সেটা তো বলবেন। তো তখন পরি মেয়েটা আমাকে বলল যে সবুজ তুমি এখান থেকে চলে যাও। তো আমি বিশ্রী লাগছে, একদম বিরক্ত লাগছে আমাকে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি রাগ করবেন না, আপনি রাগ ভাঙান, তারপর আমি চলে যাব। তো খানিকক্ষণ পরে দরজা খুলল। দরজা খোলার পর দেখলাম কি সে মুখ ফুলে বসে আছে। তো আমি তখন কাছে গেলাম, কাছে গিয়ে বললাম কি যে কি হয়েছে ম্যাডাম বলুন। তো ওর সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ও যে একটা মানুষ না, একটা আশরাফুল মাখলুক, একটা পরী, একটা পরীর সঙ্গে আমার মতো একটা গরিব ছেলের এত ভালো সম্পর্ক হবে, ওদের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল আমার। তো আমি তখন আসলে বুঝতে পারতাম না যে ও আমাকে পছন্দ করে। এটা আমি ততক্ষণও বুঝতে পারতাম না, কারণ আমি সাধারণ একটা গরিব ছেলে, ও আমাকে পছন্দ করবে সেটা আমি মেনে নেব, এটা তো কখনো হতেই পারে না, আমি কল্পনাও দিয়ে আনতে পারি না। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমি যাব, তবে আজকে আমি তোমার সঙ্গে যাব, তুমি আমাকে নিয়ে যাবে না তো। তাই বলে ও আমার হাত ধরে আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় মাথা রাখলো,
বলল যে তুমি আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছো। এর আগে আমি একটা সম্পূর্ণ ভুলের জগতে ছিলাম। তোমার সঙ্গে পরিচয় না হলে আমি জানতেই পারতাম না যে পৃথিবী এত সুন্দর হয়, এত রঙিন হয়। এর আগে আমি সবসময় ডিপ্রেশনে থাকতাম, নানান ধরনের কষ্টে ভুগতাম, কিন্তু তুমি আমাকে সেই কষ্ট থেকে উদ্ধার করেছো। আর তুমি আমাকে বলবে যাওয়ার জন্য, আর আমি যাব না। তুমি আমাকে আজকে নিয়ে চলো। তো ও আমাকে আমার হাত ধরে নিজের নেমে আসলো। তো আমি ম্যাডামের সামনে ওর হাতটা ধরি না, বা ও আমার সাথে যেরকম করে এটা ম্যাডামের সাথে আমি করতে দিই না, কারণ ম্যাডাম যদি খারাপ কোনো কিছু মনে করে। তো আমি তখন আন্টির কাছাকাছি আসলাম, কাছাকাছি এসে বললাম যে আন্টি, ও আজকেই যেতে চাচ্ছে আমার সঙ্গে, নিয়ে যাব? তো আন্টি বলল কি যে হ্যাঁ নিয়ে যাবা না কেন? আজকে ও এরকম খুশি, হাসি খুশি তোমার জন্যই তো হয়েছে। আর তুমি নিয়ে যাও, আজকে নিয়ে যাও, আমি কালকে চলে আসবো, কালকে সন্ধ্যার মধ্যে চলে আসবো, ঠিক আছে? তবে সাবধান, হ্যাঁ, ও কেউ যদি জানতে না পারে যে ও একটা পরী, আর কোনো সমস্যা হলে আমাকে বইল। আর ওই মা ওকে বুঝিয়ে দিল যে এরকম জিনিস থেকে সাবধান থাকবে, মানুষের মধ্যে খারাপ মানুষ আছে যারা কিনা নিজেদের ক্ষতি করতে চায়। তো তখন ও আমার সাথে সাথে আমার ভ্যানে করে আমাদের বাড়িতে চলে আসলো। তো রাত 3টা, 3:30 হবে। তো আমি তখন দরজা খুলতে বললাম, তো বাড়িটা তখন সাজিয়েছে, অনেকেই তখন পর্যন্ত ঘুমায়নি। তো তখন আমি গিয়ে ওকে ভ্যান থেকে নামিয়ে পাশে দাঁড়া করালাম আর ভ্যানটা সাইডে রাখলাম। তা আমার মা তখন ঘর থেকে বেরিয়ে বলল যে এত সুন্দর মেয়েটা কে রে সবুজ? আমি তখন বললাম, মা উনি আমাদের আন্টির মেয়ে, যার বাড়িতে আমি কাজ করি, সেই আন্টির মেয়ে আর কি। তো তখন এত সুন্দরী একটা মেয়ে আমার মা দেখে বলল যে মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে, অনেক বড়লোক ঘরের মেয়ে তাই না? এত সুন্দর মেয়েরা আমি কখনো দেখি নাই। তা আমার মা মেয়েটাকে ঘরে নিয়ে গেল, মানে ওই পরি মেয়েটাকে ঘরে নিয়ে গেল। তো আমার বোনেরা ওকে দেখে এত পরিমাণ খুশি হলো, বলল কি যে এত সুন্দরী মেয়ে এটা আগে কখনো দেখি নাই, এমন খুব সুন্দরী, এবং ওর পরাও সেই ডায়মন্ডের নেকলেস, জামা কাপড়, তারপরে ধরনের জিনিস পরা ছিল। এসব জিনিসগুলো আমার বোনদেরকে ওরা দিয়েছে। তো তখন আমার বোনরা বলল যে আপনার জামা কাপড় আমরা পরছি তাহলে, এবং আপনার অলংকার এগুলো, তাই না? তো পরি মেয়েটি বলল যে এটা আমার অলংকার না, এটা তোমার, তোমাদেরকে দেয়া হয়েছে না এগুলো, সেটা তোমার, সেহেতু এগুলো নিয়ে এরকম বলবে না, ঠিক আছে? তো এই দিন গিয়ে আমার বোনদের খুব ধুমধাম করে বিয়ে হলো। পরের দিন আন্টি আসলো। তো আন্টি খুব বড় একটা পুরস্কার দিয়েছে আমার বোনদেরকে, আরও বেশ কিছু অলংকার দিয়েছে, তারপরে এই সমস্ত কিছু দিয়েছে। তো আন্টিরা যে জিন এই বিষয় সম্পর্কে কেউ জানতো না। তো বিয়ে যেহেতু ছিল, আমি 4-5 দিন গিয়ে কাজে যেতে পারছিলাম না, সেটা তো আমি জানি। তো ওই 4-5 দিন কাজে না যাওয়ার মাঝখানে হঠাৎ করে একসময় পরি মেয়েটা আমার কাছে এবার এসে উপস্থিত হলো আমাদের বাড়িতে। তো আমাকে বলল, আমার কলার ধরে বলল কি যে তুমি কেন যাচ্ছ না আমাদের ওখানে? আর তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, সেটা তুমি জানো না? তো আমি বললাম কি যে আমি আসলে বিয়েতে কাজ করছি না, এমনভাবে ধরেছে একদম আমার খুব কাছাকাছি চলে এসেছে, একদম ঠোঁটের খুব কাছাকাছি। তো ওই সময় আমার হার্টবিট বেড়ে যেতে লাগলো। তো ওকে যে আমি পছন্দ করি সেটা তো আমি কোনোভাবে জানতে দিব না বা বুঝতে দিব না। ওকে তো সেই শুরুর দিন থেকেই পছন্দ করি, যেদিন থেকে আমি দেখেছিলাম ওকে। কিন্তু ও যে একটা জিন, পরি বা আন্টির মেয়ে, একটা জিনের মেয়ে, সেটা তো আমার মাথায় রাখতে হবে। আমি তো আর চাইলেই হুট করে কোনো কিছু করতে পারবো না। তা আমি ওকে তখন বললাম যে ছাড়, ওকে দেখে ফেলবে। তো তখন বলল, কে দেখবে? কেউ দেখবে না, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি এখন অদৃশ্য হয়ে আছি। তো আমি তখন এই প্রথমবার জানলাম যে ওরা অদৃশ্য এরকমভাবে হতে পারে। তো সত্যি আমার বোন যখন দেখে বলল যে কিরে ভাই, তুই এরকমভাবে দাঁড়াচ্ছিস কিছুর জন্য হেলার মতো? তো আমি তখন বললাম, সত্যি তোমাকে দেখতে পাচ্ছে না? তখন বলল, হ্যাঁ সত্যি দেখতে পাচ্ছে না। তো ওদিনকে পর থেকে আমি ওদিনকে ওদের ওখানে যেতাম না। তো না গেলেও ও কিভাবে জন্য চলে আসতো আমার এখানে, এসে আমাকে বলতো যে আমি এখন থেকে তোমার এখানেই থাকবো, তুমি না গেলেও আমি এখানেই থাকবো। তো যে দিনের বেলায় তো আমি ওদের ওখানে যেতাম না, রাত্রেই যেতাম। তো দিনের বেলা তো আসা শুরু করলো, এবং আম্মার হাতে খাবার খেত, আম্মা যা রান্না করতো তাই খেত, এবং বলতো যে আন্টি খুব ভালো খাবার রান্না করেছেন আপনি, খুব ভালো। তো আম্মা তো ওকে খুব ভালোবাসতো, ওকে আমার থেকেও বেশি আদর করতো। তো এরকম করেও আমাদের বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করলো। তো আমার আন্টি যে ছিল, যার হয়ে আমি কাজ করতাম, তো উনি আমাকে একদিন ডেকে বলল যে সবুজ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে কাজটা করেছো সেই কাজটা আসলে আজ পর্যন্ত কেউ করতে পারেনি, এবং আমার পরিবারে এরকম খুশি আমি কখনো দেখিনি ওকে, অনেক বছর ধরে খুশি ওকে দেখিনি। তো আনন্দিত আজকে শুধুমাত্র তোমার জন্য। আর তুমি আমাদের পরিবারের সাথে এমনভাবে মিশে গেছে যে আমি আসলে কল্পনা করতে পারি না। তোমার পরিবারকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত রইল, তুমি আমাদের বাড়িতে আসো একদিন। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাই বলে আমাকে আসতে বলল। তো 2 দিন পরে আমি আমার 4 বোনকে নিয়ে আর গিয়ে আমার মাকে নিয়ে আর আব্বাকে নিয়ে সেই বাড়িতে গেলাম। তা আমার মা আব্বা খুব বিব্রত বোধ করছিল, কারণ এত বড় বাড়িতে তো কখনো আসে নাই। আর রাত্রেবেলার দাওয়াত, রাত্রেবেলা
আমাদেরকে এখানে থাকতে বলা হলো যে থাকো, যে বললাম কি যে না ম্যাডাম রাত্রেবেলা, পরের দিন দিনের বেলা হইলে ওরা আসলে বুঝে যাবে যে এটা মানুষের জগৎ না, এটা জিনের জগৎ। তো সেই ক্ষেত্রে আমাদের রাত্রিবেলা চলে যাওয়া উচিত হবে, রাত্রি চলে যাবো আমরা। তো তখন ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটাই ভালো হবে, তুমি আমাদের ব্যাপারে অনেক চিন্তা করো, সেটা আমি জানি। তো ওদিনকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। তো আমি হচ্ছে গিয়ে উপরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলাম, ঠিক তখনই আমার হাত ধরে টেনে ও আমাকে রুমের ভিতরে নিয়ে গেল। রুমের ভিতরে নিয়ে গিয়ে ও আমার হাত ধরে আমাকে খুব ইন্টিমেট একটা পরিবেশ আর কি আমাকে জড়িয়ে ধরলো ওর বুকের সঙ্গে, এবং জড়িয়ে ধরে আমাকে বলল যে আর কতদিন আমার থেকে লুকিয়ে থাকবে। আমি আসলে আর নিজেকে লুকিয়ে রাখতে পারছি না, আমি এবার তোমাকে সত্যি কথাটা বলেই দেই। আসলে সবুজ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া হয়তো থাকতে পারবো না। তোমাকে খুব ভালো লাগে আমার। তো এই কথা বলার পর আমার বুকের ভেতর তখন ধরফর করতে শুরু করলো। তো এটা আমি জানি যে এটা ওকে আমিও ভালোবাসি, সেজন্য বুকের ভিতর তরফর করছে, এবং ওর কাছাকাছি গেলে আমার এই জিনিসটা খুব বেশি হয়। আমি আসলে পাগল হয়ে যাই, তখন নিজের ভিতরে নিজে থাকি না। তো তখন আমি ওকে বললাম যে এটা কি আসলে ঠিক? এটা তো ঠিক না, আপনাদের এখানে খুব বিশ্বস্ত, তাই বলে আপনার সঙ্গে প্রেম করব, আন্টি জানলে বিষয়টা খুব খারাপ হবে, এবং আন্টি যদি জানতে পারে যে আমি আপনার সঙ্গে প্রেম করছি বা এরকম ইন্টিমেট সম্পর্কের সাথে আছি, তাহলে আন্টি খুব খারাপ মনে করবে। আর আপনি আমাকে ভালোবাসেন, এটা দোষের কিছু না, কিন্তু আসলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আন্টিকে আমি কখনো ধোকা দিতে পারবো না, এটা সম্ভব না। আন্টি আমার জীবন বদলেছে, আমার সমস্ত কিছু করেছে, আন্টিকে আমি এরকমভাবে ধোকা দিব? সম্ভব না, আপনি আমাকে ছাড়ুন। তো এই কথা বলতেই ও আমাকে বললো যে তুমি আমাকে আবার আপনি করে বলছো। আমি বললাম না, আপনি করে বললে আমি রেগে যাই। তো ও খুব রেগে গেল, রেগে গিয়ে আমাকে বললো যে তুমি বললো তুমি আমাকে ভালোবাসো। তো আমি তখন বললাম যে না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আন্টি বিষয়টা রাগ করবে আন্টি। তো ও তখন বলে যে আন্টি 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 সমস্ত কিছু তোমার আন্টি, বেশ কিসের জন্য তুমি আমার সঙ্গে থেকেছো, এই 3-4 মাস আমার সঙ্গে এরকম ঘুরেছো, এখন তোমার প্রতি আমার ভালোবাসা চলে আসলে আমি কী করবো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে যদি না পাই আমি সব কিছু তছনছ করে ভেঙে ফেলবো। তো আমি তখন বললাম যে না, আমি আসলে তোমাকে ভালোবাসতে পারবো না, আর আন্টির অনুমতি ব্যতী রেখে আন্টিকে আমি দুঃখ দিতে পারবো না। তো আন্টিকে আমাকে বিশ্বাস করতো, যদি এটা শুনে তাহলে আন্টি তোমাকে খুব খারাপ মনে করবে, আমি পারবো না এটা। তাই বলে ওকে আমি ছাড়িয়ে দিয়ে ওকে ওই রুমের ভিতরে রেখে চলে আসলাম। তো যখন আমি বাইরে আসলাম, বাইরে আসার সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা বিকট আওয়াজ শুনে দিলাম, কিছু একটা ভাঙার আওয়াজ। তো আমি তখন ভিতরে গিয়ে দেখি ও জিনিসপত্র ভাঙছে। তো কেন ভাঙছে আমি তো সেটা তো বুঝতেই পারছি। তো আমি তো আর কোনো কিছু বললাম না, এখান থেকে নিচে নেমে আসলাম। তো তখন আমি আন্টি আমাকে বললো কী ব্যাপার, কী হয়েছে? তো আমি তখন বললাম যে রাগ করেছে, ঠিক হয়ে যাবে, আমি যাই আন্টি, ঠিক আছে। তো তাই বলে আমি আমার মা যারা ছিল সকলকে নিয়ে এখান থেকে চলে আসলাম। তো ওদিন রাত আমার খুব মন খারাপ ছিল, বাড়িতে এসে প্রায় 12টা পর্যন্ত ঘুমালাম। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওই বাড়িতে আর যাব না, ও বাড়িতে আমি আর কখনোই যাব না, কারণ হচ্ছে গেলে আমার আন্টির সামনে আমার সম্মান থাকবে না। আর উনি আমাকে জীবনে ভালোবেসেছেন, এই 1-1.5 বছরে খুব ভালোবাসা দিয়েছেন, খুব আদর্শন করেছেন আমাকে। তো সেহেতু ওনার প্রতি আমি ধোকা বা ধোকাবাজি এরকম কোনো কিছু করতে পারবো না। তো ওই জন্য আমি মূলত হচ্ছে বাড়িতে এসে আমি আর ওদের এখানে গেলাম না, আমি আমার নিয়মিত রুটে যেরকমভাবে আমি আগে শহরে ভ্যান চালাতাম হ্যানত্যান, তো এরকমভাবে আমি ভ্যান চালাতে শুরু করলাম। তো 3 দিনের মাথায় আমি হচ্ছে গিয়ে শহর থেকে ফিরছিলাম, তখন রাত 8টা বাজে, 8টা 8:30 হবে। তো আমি ফিরছিলাম, ওই জায়গায় এসে আমি আমার দেখলাম কি কেউ একজন ইশারা দিয়ে আমাকে আমার ভ্যানটা থামিয়েছে, কালো বোরকা পরা। তো আমি ভেবেছি তো আন্টি, কারণ আন্টি আর তার মেয়েকে প্রায় কীরকম লাগে। তো আন্টি একটু লম্বা, প্রথমে ভেবেছিলাম আন্টি। তো পরে খেয়াল করলাম যে আমার সেই পরি মেয়েটি, মানে হচ্ছে যে আমাকে পছন্দ করে, ভালোবাসে, আমিও যাকে ভালোবাসি। তো সে আমাকে ইশারা দিয়ে ডাকছে, তার চোখ দেখে আমি বুঝতে পেরেছি, কারণ তার চোখ, শরীর, সম্পূর্ণ জিনিস আমি খুব ভালোভাবে চিনি। তা আমি তখন তাকে বললাম যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো, তুমি চলে যাও এখান থেকে। তো ও তখন আমাকে আমার পেছন পেছন আসতে শুরু করলো। তো ও তখন উড়ে আসছিল, আমি তো ভ্যান থামাইনি, ও উড়ে আসছিল। আমি তখন বললাম যে আমাকে ভয় দেখিও না, তুমি যাও দয়া করে এখান থেকে। তো ও আমাকে তখন বলল যে তুমি এরকম কেন করছো, আমি তো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তো আমি তখন বললাম যে আমি সত্যিই কিছু পারবো না, এটা তোমার মার কাছ থেকে ধোকা দিয়ে তোমাকে নিয়ে আসতে পারবো না, বা তোমার সঙ্গে প্রেম করতেও পারবো না। তখন মা আমাকে বিশ্বাস করেছে, এবং সে বিশ্বাসের প্রতিদান আমি এরকমভাবে দিতে পারবো না, তুমি চলে যাও দয়া করে।
তো তাই বলে আমি ভ্যানটা খুব দ্রুত টেনে এখান থেকে চলে আসলাম। তো তখনও সেই জায়গায় উড়ো ভাসছিল। তখন ভ্যানে আয়না লাগানো ছিল, সে আয়নাতে আমি পিছনে দেখতে পেলাম যে আলোটা ভাসছে আলো হয়ে। তো আমি তখন খুব কষ্ট পেলাম আর কি, খুব কান্নাকাটি করলাম। বাড়িতে এসে আমার নিজের কফলে যখন ঢুকলাম, ঢুকে একটু কান্নাকাটি করলাম। বললাম কি যে আমি আসলে এটা ঠিক করিনি, ওকে ফিরিয়ে দিয়ে আমার খুব খারাপ লাগতো তখন যে ওকে এরকমভাবে ফিরিয়ে দিচ্ছি। তো এরকম করে প্রায় সপ্তাহখানিক কেটে গেল। সপ্তাহখানিক কেউ আমার কাছে কয়েকবার এসেছে দেখা করার জন্য, এবং আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি। তো আমি এরকমভাবে সপ্তাহখানিক কেটে যাওয়ার পর আমি খুব দুঃখ নিজেই করছিলাম। তো ওই দিন রাত্রেবেলা আবার আমি ভ্যান নিয়ে আসছিলাম। তো রাত্রেবেলা আমি রাস্তার মাঝখানে দেখলাম আমার আন্টি ওপর থেকে আসছে উড়ে, এবং ওরা তো জিন, ওরা চাইলে মানুষ থেকেও যে কোনো জিনিসে পরিণত হতে পারে। তো ওপর থেকে একটা আলো হয়ে আমার দিকে সামনে এসে আমার রাস্তার পর থামলো। তো রাস্তার পর থামার পর আমি দেখি আমার আন্টি দাঁড়িয়ে আছে, সেই জিন আন্টি। তো আমি তখন তাকে বললাম যে আন্টি আপনি এখানে। তো তখন আন্টি বলল কি যে কি ব্যাপার সবুজ, তুমি আমাদের বাড়িতে কেন আসছো না, আর তুমি এটা কি করেছো, আমার মেয়ের সঙ্গে এটা কি তুমি ভালো কাজ করেছো? তো আমি তখন বললাম যে আন্টি কি করেছি? তো তখন বলল কি যে সবুজ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি এরকমভাবে আমাকে না জানিয়ে চলে আসবে সেটা ভাবতে পারি নাই। কেন যাচ্ছ না আমাদের এখানে বলো তো তুমি? তো আমি তখন আন্টিকে বললাম যে আন্টি এমনিতেই আপনি কিছু মনে করবেন না, আমি যাব, আবার একটু সমস্যা হয়েছে। তো আন্টি বলল কি সমস্যা বলো আমাকে, তুমি না বললে বুঝে আমি বুঝতে পারতাম না, তাই না? তো আমি তখন বললাম যে আন্টি আসলে কি সমস্যাটা ঠিক হয়ে গেলে আমি চলে যাব, আপনি চিন্তা করবেন না। তো তখন আমার কাছে এসে আমাকে একটা জোরে থাপ্পড় মারলো। তো থাপ্পড় মারার পর আন্টি আমাকে বলল যে আমার সামনে তো একটা নাটক করতে হবে না, তুমি কি কাণ্ড ঘটিয়েছো সেটা আমি জানি। তো আমি বললাম কি যে কি ঘটিয়েছি? তো আমি মনে মনে ভালো হয়তো আন্টি জেনেই গিয়েছে আমাদের কথা। তো এই জন্য আন্টির কাছে ক্ষমা চাইতে শুরু করলাম যে আন্টি আমাকে মাফ করে দিয়েন, আমি আসলে এটা কখনোই করতে চাইনি, এই কারণেই মূলত আমি এখান থেকে চলে এসেছি। তো আন্টি তখন আমাকে আবার একটা থাপ্পড় দিয়ে বললেন যে তুমি এটা ভুল করেছো, তুমি কেন চলে এসেছো, তুমি ওইখানে থাকবা, তোমার থাকা উচিত, এবং তুমি আমাদের পরিবারের একটা অংশ, তুমি আমার মেয়েকে কষ্ট দিয়ে এরকমভাবে তুমি চলে এসেছো, এটা তুমি ভালো করেছো। তুমি জানো না আমার মেয়েকে আমি কত বেশি ভালোবাসি, এই আমার মেয়েকে তুমি 7 দিন ধরে কান্না করাচ্ছ, এটা তো আমি জানতাম না। গতকালকে আমি জানতে পারলাম ওর কক্ষে গিয়ে ও কান্না করছে এরকমভাবে। তো তুমি তো এটা কাজটা ঠিক করনি, তুমি আমাকে জানাতে পারতে। তো আমি তখন বললাম যে আন্টি আসলে এই কাজটা আসলে ঠিক হবে নাকি বেঠিক হবে আমি বুঝতে পারিনি, আর আমি ওকে পছন্দ করি, ঠিক আছে এটা আপনার সামনে বলছি, কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতাটা আমি করতে পারবো না। কিভাবে করব বলুন? এই জন্য মূলত হচ্ছে গিয়ে আমি এমনটা করতে পারিনি। তো তখনও আন্টি আমাকে বলল যে শোনো, আজকেই তুমি আমার মেয়েকে বিয়ে করবে, এবং তোমার মতো একটা ভালো ছেলে পেলে আমি খুব সৌভাগ্যবান মনে করব আমার নিজেকে। আর এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, যে ও তোমাকে অনেক আগেই ভালোবাসতো, তাহলে হয়তো অনেক আগেই তোমাদের বিয়েটা আমি দিয়ে দিতাম। কারণ হচ্ছে আমার সেই শুরু থেকে তোমাকে খুব পছন্দ, এবং তোমার মতো ছেলে হয়তো আমি কখনো ওর জন্য খুঁজে পাবো না, এবং ও তোমাকে পছন্দ করেছে এটা আমি ভাবতেই পারিনি যে ও তোমাকে পছন্দ করে ফেলবে বা তুমি ওকে ভালোবাসো, সেটা তো আমি জানতামই না। কিন্তু এখন আমি জেনেছি, সে তো আমি কোনোভাবেই এটা আর মেনে নিব না। তুমি আমাকে মেয়েকে কষ্ট দিয়েছ না, এখন দাঁড়াও, ও এসেই তোমার বিচার করবে। তো ও এসে আমার কাছে আসলে এসে আমাকে মারতে শুরু করলো। বলল কি যে দেখেছো আমার মা খারাপ না, আমি বলেছিলাম না যে আমার মা সমস্ত কিছু বুঝবে, তো তুমি আমার মাকে বলতে পারতে এর প্রথম আগে যেরকমভাবে মাকে বুঝিয়েছিলে। আর তখন ওই আনতে এসে বলল কি যে আসলে সবুজ তুমি খুবই বিশ্বস্ত এবং খুবই ভালো একটা ছেলে, তোমার মতো জামাই পেলে আমি আসলে খুব আনন্দিত বোধ করব, এবং তুমি এখন থেকে আমার জামাই হিসেবেই থাকবে। আজকে রাতে তোমাদেরকে আমি বিয়ে দিব, তোমরা তাড়াতাড়ি আসো, তোমাদের অভিমান মিটে গেলে তাড়াতাড়ি আমার প্রাসাদে আসো, ঠিক আছে? তখনও আমার মেয়েটি আমার কাছে আসলো, পরি ম্যাডাম, যাকে পরি ম্যাডাম বলে ডাকতাম, আমার কাছে আসলো। কাছে এসে আমাকে মারতে শুরু করলো, আমার কলার ধরে আমাকে বলল যে এতদিন আমাকে কেন কষ্ট দিয়েছো, আমাকে একদম এরকম ধরে করেছো, আর কখন আমাকে ছেড়ে যাবে বলো, তাই বলে আমাকে মারতে শুরু করলো। তা আমি ওকে থামিয়ে দিয়ে বললাম যে আর কখনো যাব না, আর কখনোই তোমাকে ছেড়ে আমি যাব না, আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি, কিন্তু সেটা আমি বলতে পারিনি এই কারণে, কিন্তু এখন আমার আর কোনো বাধা নেই, যেখানে আন্টি পারমিশন দিয়ে দিয়েছে। তো তারপরও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, আমিও তখন জড়িয়ে ধরার সাহস পাচ্ছিলাম না, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরল, এরকমভাবে জড়িয়ে ধরে আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। তো ওই রাতের কথাটা আমি আর কোনোদিন ভুলতে পারবো না, যে এত নীরবী
এবং এত গভীর রাত, আকাশে তখন অদিনও জ্যোৎস্না ছিল এবং খুব অন্যরকম রাত ছিল, যে রাতে আসলে আমার জীবন যেরকমভাবে বলতেছি ভাবিনি। তো ওই রাতে হচ্ছে গিয়ে আমরা বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে রোমান্স করি আর কি। তো আমি তো বেশ অতখানি পড়ালেখা করিনি, অশিক্ষিত ছিলাম। তো আমার জীবনের কোনো একটা ঘটনা ঘটে যাবে, সেটা হয়তো কাকতালীয় বা এক প্রকার অন্যরকম ঘটনা ছিল। তো ওই ঘটনাটা 2009 সালের ঘটনা। তো 2009 সালে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটে এবং ওই দিন রাত্রেবেলায় ওই আন্টি যে ছিল আমাকে ওর সঙ্গে বিয়ে দেয় এবং ওই রাত্রেবেলা ওর সঙ্গে ওখানেই ছিলাম। তো এর পরবর্তীতে আমার আম্মা আসলে বিষয়টা জানতে পারে, আব্বাকে এখনও বিষয়টা বলিনি। তো আব্বা পরবর্তীতে জানতে পারবে। আব্বা আমাকে তেমন কিছু বলে না কখনোই। তো আব্বা জানে যে আমি বিয়ে করেছি, কিন্তু সেটা যে একটা পরী সেটা জানে না। আর আব্বা এটাও জানে, কারণ আব্বা কিছু বলে না যে ওরা খুব বড়লোক ঘরের মেয়ে, আর খুব বড়লোক এজন্য হয়তো কোনো কিছু বলে না, এখানে না আসলেও কিছু বলে না। তো ওদিনকার পর থেকে আমি বেশ সুখে শান্তিতেই আছি। আমি হয়তো ভ্যান চালানো বন্ধ করে দিয়েছি, আমি আমার মতো করে সমাজে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। তো আমি বেশ সুখী আছি। পরী রাক্তবালা আমার সঙ্গে থাকে, আমার এখানে আসে, আর সব সময় এখানে থাকে না, যেহেতু আন্টি ওখানে একা থাকে। তো আমি সব জায়গায় মিলেমিশেই থাকি। তো সব মিলিয়ে এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, যেটা কিনা আমার সঙ্গে এখনও উৎফুল্লভাবে জড়িয়ে আছে। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না, তবে এটা আসলে আমার জীবনে ঘটা বাস্তব একটি ঘটনা, যা কিনা এখন পর্যন্ত আমাকে আমার মতো করে অন্য সবার থেকে আলাদা করেছে। এবং এই ঘটনাটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনার কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো? সবুজের ঘটনাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো লেগেছে। এরকম ঘটনা আসলে খুব কমই আসে আমাদের চ্যানেলে। তো ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতিদিনকার মতো কন্টিনিউ আর যে মিজু আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন এমএস স্টোরি বক্স। এমএস স্টোরি বক্সের গল্পগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের জীবনে কোনো ঘটনা থাকে আমাদেরকে ইমেল করতে পারেন অথবা ফেসবুক পেজে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।